এসএসসি পরীক্ষার্থী 2025-এর জন্য আমি একটি সম্পূর্ণ শর্ট এবং প্রস্তুতিমূলক একটা সাজেশন তৈরি করেছি। আমাদের ব্যাকরণ অংশে আছে 30 এবং নির্মিতি অংশে আছে 70। আমরা এখন পর্যায়ক্রমে সেটা দেখি। প্রথমে হচ্ছে ব্যাকরণ 30। এই 30-এর ভিতরে দুইটা প্রশ্ন আসবে। একটা হচ্ছে উচ্চারণের নিয়ম আর একটা হচ্ছে শব্দের উচ্চারণ। আমরা পরীক্ষায় শব্দের উচ্চারণ লিখব। 2 নম্বর প্রশ্নে বানানের নিয়ম এবং বানান আমরা লিখব শুদ্ধ বানান। এরপর আসছে বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী। আমরা এখানে সংজ্ঞা না লিখে আমরা শব্দশ্রেণী নির্ণয় করব। এরপরে বাংলা শব্দ গঠন, এখানে উপসর্গ, সমাস, ব্যাসবাক্য সহ সমাস নির্ণয়। আমরা ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করব। পরবর্তী প্রশ্নে বাক্যের পরিবর্তন করব এবং সর্বশেষ যেটা বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। এবার চলে যাই আমরা উচ্চারণের নিয়ম এবং উচ্চারণ দেখি। প্রথমে হচ্ছে যে প্রশ্নটা পরীক্ষায় আসার খুবই সম্ভাবনা, সেটা হচ্ছে অধ্বনির উচ্চারণের 5টি নিয়ম লেখো। 2 সেটা হচ্ছে এ ধ্বনির উচ্চারণের 5টি নিয়ম লেখো। 3 এটাতে মফলা উচ্চারণের যে ধ্বনির উচ্চারণ, সেই উচ্চারণের ধ্বনির 5টি নিয়ম লেখো। এই 3টা প্রশ্নই 2025 সালে যারা পরীক্ষার্থী তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই উচ্চারণ সহ অধ্বনির যে কোনো 5টি নিয়ম আমরা এখানে দিচ্ছি। এখানে আমি 5টি দিয়েছি। এই 5টি যারা এখান থেকে দেখবে, অর্থাৎ পরীক্ষার্থীদের জন্য খুবই কম সময় যাতে এখান থেকে দেখে তারা উপকৃত হয়, সেজন্য আমি এটা উত্তর দিয়ে দিয়েছি। পরবর্তী যে প্রশ্ন এ ধ্বনি উচ্চারণের যে কোনো 5টি নিয়ম, এটা আমি দিয়ে দিয়েছি। এখানে 5টা নিয়ম আছে। এই 5টা নিয়ম দেখলে সবাই লিখতে পারবে। উদাহরণসহ মফল উচ্চারণের যে কোনো 5টি নিয়ম, এটা আমি এখানে দিয়ে দিয়েছি। যে 5টা নিয়ম আছে, 5টা নিয়ম যদি দেখি আমরা, তাহলে আমাদের জন্য উপকার হবে। এবারে আমি শব্দের উচ্চারণ এখানে আমি দিয়ে দিয়েছি পদ্য, জ্ঞান, গদ্য, শ্রাবণ, চিহ্নিত, দক্ষ, পর্যন্ত, কবিতা, উপমা। এই সবগুলোর উচ্চারণ এখানে দেওয়া আছে। আবার এই পাশে দিয়েছি রাষ্ট্রপতি, ঐতিহ্য, উল্লাস, অজ্ঞান, বিজ্ঞান, দেখা, মর্যাদা, একাডেমি, প্রধান। এগুলোর উচ্চারণ আমি এই পাশে দিয়ে দিয়েছি। সবগুলো উচ্চারণ দেওয়া আছে এবং এগুলো 25 সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবারে কবি, প্রভাত, জয়ধ্বনি এগুলো দিয়েছি। এগুলোর উচ্চারণ এখানে দেওয়া আছে। এখন প্রশ্ন, স্বাগত বা উল্লিখিত এই শব্দগুলোর উচ্চারণ এখানে দেওয়া আছে। এগুলোও 2025 সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বর প্রশ্ন থাকবে বাংলা শব্দ শুদ্ধিকরণ। আমরা দেখি প্রথম প্রশ্ন যেটা থাকবে, বা যে 2 নম্বর প্রশ্নে যে কতে থাকবে, সেটা একটা সংজ্ঞা লিখতে হবে। যেমন আসতে পারে বাংলা একাডেমি কর্তৃক প্রমিত তৎসম শব্দের 5টি বানানের নিয়ম উদাহরণসহ লেখো। অথবা আসতে পারে যে বাংলা একাডেমি কর্তৃক প্রমিত বাংলা বানানের 5টি নিয়ম লেখো। অথবা আসতে পারে যে বাংলা বানানের ইকার ব্যবহারের 5টি নিয়ম উদাহরণসহ লেখো। এই 3টি হচ্ছে 2025 সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার আমরা এইগুলো কিভাবে লিখতে হয় সেটার একটা ধারণা দিই। বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের তৎসম শব্দের 5টি নিয়ম লেখো। এই যে 5টি নিয়ম আমরা এখানে দিয়ে দিয়েছি, যে বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের তৎসম শব্দ যে বানান তার 5টি নিয়ম নিম্নরূপ। এখানে 5টা নিয়ম আছে। এই 5টা নিয়ম যদি আমরা মুখস্থ করতে পারি, তাহলে এই 5টা নিয়ম দিয়ে আরও অনেকগুলো নিয়ম আমরা শিখতে পারবো। এরপরে হচ্ছে
যে বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের যে কোনো 5টি নিয়ম। এখানে আমরা দিয়েছি 5টি নিয়ম। এখান থেকে কিছু নিয়ম এখানে আসছে, কারণ এখানে তৎসম ছিল, অর্ধ তৎসম, তদ্ভব সবই প্রমিত বাংলা বানানের নিয়মে ছিল। সুতরাং আমরা এটা শিখলে ওইখানেও কিছু শিখতে পারবো। এরপরে হচ্ছে যে বাংলা বানানে ইকার কিভাবে আসছে সেটার 5টা নিয়ম। এখানেও দিয়ে দিয়েছি 5টা নিয়ম। এই 5টা নিয়ম যদি আমরা খুব ভালোভাবে জব্দ করতে পারি তাহলে আমরা পরীক্ষা অবশ্যই সফল হব। এবারে আমরা দেখব যে অশুদ্ধ বানান অর্থাৎ ভুল বানান আসে সেটা আমরা কিভাবে শুদ্ধ করব। আমি এখানে বানান দিয়ে দিয়েছি ভীষণ, শ্রেণী, দুরবস্থা, সন্ন্যাসী, গ্রন্থাবলী, উপরোক্ত, পৈতৃক, সংবর্ধনা, স্টেডিয়াম। এই সবগুলো বানান ভুল। এটার সঠিক যে বানান আছে সেটা হচ্ছে তার ডান পাশে দেওয়া আছে, এটা হচ্ছে শুদ্ধ বানান। আবার এই পাশে দিয়েছি সমীচীন, বুদ্ধিজীবী, কিংবদন্তি, লবণ, গীতাঞ্জলি, ইতিমধ্যে, উচ্ছ্বাস, পিপীলিকা, বাণিজ্য। এই সবগুলো বানান ভুল। এটার সঠিক বানান ডাইনে দেওয়া আছে। এগুলো 2025 সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আবার দিয়েছি বিভীষিকা, প্রাণীবিদ্যা, আইনজীবী, মুমূর্ষ, জাজল্যমান, ভাষণ, পোস্টমাস্টার, সরস্বতী, প্রজ্জ্বল। এই সবগুলো বানান ভুল। এটা সঠিক বানান ডাইনে দেওয়া আছে। আবার এপাশে দেখি মরীচিকা, মনোকষ্ট, সুস্বাগত, উপরোক্ত, শিরোচ্ছেদ, প্রতিযোগিতা, আবিষ্কার, দৈন্যতা, স্টেডিয়াম। এই সবগুলোর বানান এ পাশে সঠিক দেওয়া আছে। এখানে একটু সামান্য কারেকশন আছে। এই যে মনোকষ্ট, এটা আসলে ডাইনে হবে। 2025 সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণী। এই বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণীতে প্রশ্ন থাকবে বিশেষ্য কাকে বলে, বা উদাহরণসহ বিশেষের শ্রেণীবিভাগ নির্ণয় করো। থাকবে সর্বনাম কাকে বলে, উদাহরণসহ সর্বনাম পদের শ্রেণীবিভাগ বিশ্লেষণ করো। প্রশ্ন থাকতে পারে আবেগ শব্দ কাকে বলে, উদাহরণসহ শ্রেণীবিভাগ নির্ণয় বা আলোচনা করো। আবার প্রশ্ন থাকতে পারে যে ক্রিয়াপদ কাকে বলে, উদাহরণসহ ক্রিয়াপদের শ্রেণীবিভাগ দেখাও। আবার থাকতে পারে যে যোজক কি, উদাহরণসহ যোজকের শ্রেণীবিভাগ দেখাও। এই কয়টা প্রশ্ন থেকে যে কোনো একটা প্রশ্ন 2025 সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে একটি প্রশ্ন অবশ্যই আসবে। এবার আমরা প্রত্যেকটা সংজ্ঞা দেখি আসলে কিভাবে লেখা হয়। চলে যাচ্ছি বিশেষ্য কাকে বলে, উদাহরণসহ বিশেষের শ্রেণীবিভাগ আলোচনা করো। এখানে আমি বিশেষের সংজ্ঞা দিয়েছি এবং বিশেষের শ্রেণীবিভাগ আলোচনা করেছি। এই যে এখানে নাম, সংজ্ঞাবাচক বিশেষ্য আছে, জাতিবাচক বিশেষ্য আছে, বস্তুবাচক বিশেষ্য আছে। এরপরে আছে সমষ্টিবাচক বিশেষ্য, গুণবাচক বিশেষ্য, ভাববাচক বিশেষ্য। এইগুলো যদি আমরা লিখতে পারি তাহলে এখান থেকে আমরা 5 মার্ক অর্জন করতে পারবো। এরপরে আরেকটা প্রশ্ন দিয়েছিলাম সর্বনাম কাকে বলে, উদাহরণসহ সর্বনাম পদের শ্রেণীবিভাগ আলোচনা করো। এখানে আমি দিয়ে দিয়েছি সর্বনাম পদ কাকে বলে, এটা কিভাবে লিখতে হবে, এর প্রকারভেদ এখানেও আছে। মোট এখানে 9টা প্রকারভেদ আছে। এরপরে হচ্ছে আবেগ শব্দ। আবেগ শব্দ কাকে বলে, কত প্রকার কি এটাও এখানে দেওয়া আছে। আমরা যদি দেখি, বিস্তারিত দেখি তাহলে আমরা শিখতে পারবো এবং অনেক সুবিধা হবে আমাদের জন্য। এই যে এখানে বিরক্তি সূচক আছে, ভয় যন্ত্রণাবাচক আবেগ আছে, বিস্ময় সূচক আছে, করুণাবাচক আবেগ আছে, সম্বোধন সূচক আবেগ আছে, আলংকারিক আবেগ আছে এবং প্রত্যেকটার উদাহরণ দেওয়া আছে। আমরা যদি এখান থেকে শিখি তাহলে অবশ্যই আমাদের কমন আসবে। এরপর হচ্ছে ক্রিয়াপদ। ক্রিয়াপদ কাকে বলে, কত প্রকার কি প্রত্যেকটার উদাহরণ এখানে দেওয়া আছে। আমরা এখান থেকে শিখতে পারবো। এরপরে ক্রিয়াপদের বাকি দ্বিকর্মক বা প্রযোজক ক্রিয়া এটাও দেওয়া আছে। এবার লাস্ট যোজক কাকে বলে, যোজকের উদাহরণ সহ যোজকের শ্রেণীবিভাগ আলোচনা করো। এখানে দেওয়া হয়েছে যোজক কাকে বলে, কত প্রকার কি। এখানে 5টা ভাগ আছে। এই একটা, তারপরে এখানে 2 বৈকল্পিক যোজক, বিরোধমূলক যোজক, তারপরে আছে কারণবাচক যোজক, সাপেক্ষ যোজক। এই হচ্ছে
আমাদের ব্যাকরণিক শব্দ শ্রেণীর যে ব্যাখ্যামূলক প্রশ্ন সেটার উত্তরের নমুনা কপি। আসলে ব্যাকরণিক শব্দ শ্রেণী কি? ব্যাকরণিক শব্দ শ্রেণী হচ্ছে, আমরা ইংরেজিতে জানি পার্টস অফ স্পিচ, তার বাংলায় হচ্ছে একটা হচ্ছে নাউন যেটা বিশেষ্য পদ, প্রোনাউন সর্বনাম পদ, ক্রিয়া মানে ভার্ব, অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ, অ্যাডজেক্টিভ বিশেষণ, প্রিপোজিশন অনুসর্গ, কনজাংশন যোজক এবং ইন্টারজেকশন আবেগ শব্দ। এগুলো আমাদের নির্ণয় করতে হবে। আমরা এবার নির্ণয় চলে যাই। হে বন্ধু বিদায়, তাহলে এটা হচ্ছে সম্বোধনসূচক আবেগ। চলো কোথাও ঘুরে আসি, কোথাওটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয়, প্রাকৃতিক হচ্ছে বিশেষণ। 4 দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে, বিনা এটা হচ্ছে অনুসর্গ। 5 সাদা কাপড় পরলে মন সাদা হয় না, এই সাদাটা হচ্ছে বিশেষণ। 6 রবীন্দ্রনাথ তো আর দুজন হয় না, এটা হচ্ছে বিশেষ্য। 7 বিপদ কখনো একা আসে না, এই বিপদটা হচ্ছে বিশেষ্য। বাহ, চমৎকার একটা দৃশ্য দেখলাম। এই বাহ যেহেতু আশ্চর্যবোধক চিহ্ন যদি থাকে বা কমা থাকলে আমরা চোখ বন্ধ করে বলবো আবেগ শব্দ। 9 সে নিজে অঙ্কটা করেছে, তাহলে নিজে হচ্ছে সর্বনাম পদ। 10 তুমি আর আমি একসাথে কলেজে যাই, আর হচ্ছে যোজক। 11 তুমি আগামীকাল একবার এসো, এই এসোটা হচ্ছে ক্রিয়া। আকাশটা কালো মেঘে ঢাকা, এই কালো হচ্ছে বিশেষণ। এই সবগুলো 2025 সালের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। অনেকে ভাতের বদলে রুটি খায়, বদলে হচ্ছে অনুসর্গ। সবাই রাঙামাটি যেতে চাইছে, সবাই হচ্ছে সর্বনাম। কাজটা ভালোভাবে সম্পন্ন হয়েছে, ভালোভাবে হচ্ছে ক্রিয়া বিশেষণ। আহ বেচারার কত কষ্ট, আহ এই যে বলছি আশ্চর্যবোধক চিহ্ন থাকলে এটা আবেগ শব্দ। পহেলা বৈশাখ বাঙালির উৎসবের দিন, পহেলা হচ্ছে বিশেষণ। আজ নয় কাল সে আসবেই, এটা হচ্ছে যোজক। কারণ ছাড়া কার্য হয় না, ছাড়া হচ্ছে অনুসর্গ। এত চিনি দিলাম তবু মিষ্টি হলো না, তবু হচ্ছে যোজক। তিনি হো হো করে হেসে উঠলেন, হো হো হচ্ছে ক্রিয়া বিশেষণ। সে ছিল চমৎকার এক সুন্দরী তরুণী, সুন্দরী হচ্ছে বিশেষণ। সাবাস দারুণ খেলছে আমাদের মেয়েরা, সাবাস হচ্ছে, যেহেতু এখানে কি আছে একটা আবেগসূচক চিহ্ন আছে, তাহলে এটা হবে আবেগ শব্দ। তুমি তার জন্য এত অস্থির হয়ে ওঠো না, ওঠো না হচ্ছে ক্রিয়া। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, ছোট ছোট হচ্ছে বিশেষণ। এই সবগুলোই 2025 সালের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। নিচের অনুচ্ছেদ থেকে 5টি ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্ণয় করো, এভাবেও আসতে পারে। বাড়িতে সেদিন কুটুম এসেছিল, সঙ্গে এসেছিল একগাদা রসগোল্লা আর সন্দেশ। প্রকাশ্য ভাগ্যটা প্রকাশ্যে খেয়ে ভাড়ার ঘরে গোপন ভাগটা মুখে পুরে চলেছি। কোথা থেকে সে এসে খপ করে হাত ধরে ফেলল। রাগ করে মুখের দিকে তাকাতে সে এমনভাবে হাসলো যে লজ্জা পেলাম। এই যে লাল রঙের শব্দগুলো, এই শব্দগুলোই আসলে ব্যাকরণিক শব্দ শ্রেণী। কুটুম বিশেষ্য, রসগোল্লা বিশেষ্য, প্রকাশ্য বিশেষণ, ফেলল ক্রিয়া, লজ্জা বিশেষ্য। এটা প্র্যাকটিস করার জন্য একটা নমুনা দেওয়া হলো। এরকম অনেকগুলো আসতে পারে, অনেকগুলো থেকে একটা আসতে পারে, তবে ব্যাকরণিক শব্দ শ্রেণীর একটা একটা শব্দ দিয়ে যেটা এটাই আসার সমূহ সম্ভাবনা 100%। এবারে বাংলা শব্দ গঠন, যেখানে থাকবে উপসর্গ ও সমাস। প্রথমে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে, আলোচনা করো। প্রশ্ন 2 উপসর্গ কাকে বলে, উপসর্গ কত প্রকার ও কি উদাহরণসহ আলোচনা করো। প্রশ্ন 3 শব্দ গঠন বলতে কি বুঝো, কি কি উপায়ে বাংলা ভাষায় নতুন শব্দ গঠিত হয়, উদাহরণসহ আলোচনা করো। আমরা এখান থেকে প্রথম 2টার উত্তর দিয়েছি। তো এগুলো খুবই গুরুত্বপূর্ণ 2025 সালের জন্য। উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে। আমরা এখানে দেখিয়েছি যে উপসর্গ আসলে কি। উপসর্গ নতুন একটা শব্দ গঠনের প্রক্রিয়া, অর্থাৎ যেসব বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা শব্দের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে সেগুলোকে উপসর্গ বলে। উপসর্গ মূলত কতগুলো যোজক সূচক শব্দাংশ, আমরা তার ব্যাখ্যা দিয়েছি।
এবারে উপসর্গ কাকে বলে, উপসর্গ কত প্রকার ও কি উদাহরণ সহ আলোচনা করো। তাহলে উপসর্গ কি কাকে বলে আগেই বলেছি, উপসর্গ হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ, একটা হচ্ছে তৎসম উপসর্গ, একটা হচ্ছে বিদেশি উপসর্গ। আমরা সংজ্ঞা মানে কি ধরনের কি এটা দেখিয়েছি, এইভাবে লিখলেই উত্তর হয়ে যাবে। আবার বিদেশি উপসর্গ আবার 4 ধরনের, একটা হচ্ছে আরবি উপসর্গ, ফার্সি উপসর্গ, ইংরেজি উপসর্গ, একটা উর্দু বা হিন্দি উপসর্গ। তার উদাহরণ আমি দিয়েছি। এবারে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয়। এই যে রাজপথ, স্মৃতিসৌধ, হরতাল, পকেটমার, দেশান্তর, দম্পতি, আয়কর, তেপান্তর, মুখচন্দ্র, এগুলোর ব্যাস বাক্য যেমন রাজপথ, রাজার পথ, স্মৃতিসৌধ, স্মৃতি রক্ষার্থে সৌধ, হরতাল, তালের অভাব, পকেটমার, পকেটমারে যে, দেশান্তর, অন্য দেশ, দম্পতি, জায়া বা দম ও পতি, আয়ের উপর কর, তেপান্তর, তে প্রান্তরে সমাহার, মুখচন্দ্র, মুখচন্দ্রের ন্যায়। এগুলো কোন সমাস বলেছি? ষষ্ঠী, মধ্যপদলোপী কর্মধারায়, অব্যয়ীভাব, উপপদ, নিত্য সমাস, দ্বন্দ্ব সমাস, মধ্যপদলোপী কর্মধারায়, দ্বিগু, উপমিত কর্মধারায়। এগুলো 2025 সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শুধু এগুলো না, আরও আছে। আমরা পড়তে দেখি কি কি থাকতে পারে। যথারীতি, জন্মান্তর, পুষ্পাঞ্জলি, সপ্তর্ষি, পথে ঘাটে, আমরণ, যুগান্তর, কাজল কালো, জয় পতাকা, এগুলোর ব্যাস বাক্য এখানে দেওয়া আছে এবং এগুলোর কোনটা কোন সমাস সেটাও এখানে দেওয়া আছে। যেমন যথারীতি, রীতিকে অতিক্রম না করে, অব্যয়ীভাব সমাস। জন্মান্তর, অন্য জন্ম, নিত্য সমাস। আরও আছে, আমরা পরবর্তীটা দেখি। এগুলো 2025 সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে অবশ্যই প্রশ্ন আসবে। এরপরে দেখি চিরসুখী, প্রগতি, কালান্তর, মিশকালো, উপকণ্ঠ, অহিনুকুল, হিতাহিত, দোয়াত কলম, ষড়ঋতু, এগুলোর ব্যাস বাক্য দেওয়া আছে এখানে। যেমন আমি যদি বলি হিতাহিত, হিত ও অহিত, দোয়াত কলম, দোয়াত কলম। আবার যদি বলি কালান্তর, অন্যকাল, এগুলোর আবার সমাসের নাম দেওয়া আছে। প্রত্যেকটা কোন কোন সমাস সেটা দেওয়া আছে। এগুলো 2025 সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরে জনমানব, লাঠালাঠি, যৌবন সূর্য, শতবর্ষ, প্রাণ পাখি, গৃহস্থ, 80-20, গৃহকর্মী, ফুলকুমারী, এগুলোর ব্যাস বাক্য এখানে দেওয়া আছে। যেমন জনমানব, জন ও মানব, এটা দ্বন্দ্ব সমাস। লাঠালাঠি, লাঠিতে যুদ্ধ বা লড়াই, ব্যতিয়ার বহুব্রী। যৌবন সূর্য, যৌবন রূপ সূর্য, রূপক কর্মধারায়। এই যে প্রত্যেকটা দেওয়া আছে। আমরা যদি এগুলো প্র্যাকটিস করি তাহলে অবশ্যই আমরা একটা ভালো ফলাফল অর্জন করতে পারবো। এগুলো 2025 সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আছে বজ্রকঠোর, চাঁদমুখ, নবপৃথিবী, মিশকালো, ক্ষুধানল, অহিনুকুল, সলিল, সমাধি, ঢেকিসাটা, বাক্যান্তর, এগুলোর ব্যাস বাক্য এখানে দেওয়া আছে এবং এগুলোর সমাসের নামও ডাইনে দেওয়া আছে। আমরা যদি এটা প্র্যাকটিস করি তাহলে অবশ্যই ভালো একটা ফলাফল অর্জন করতে পারবো। এবং অবশ্যই এগুলো গুরুত্বপূর্ণ 2025 সালের জন্য। আমরা যদি প্রতিদিন পরীক্ষার আগে একটু করে প্র্যাকটিস করি তাহলে আমরা পরীক্ষায় অবশ্যই ভালো মার্কস বা ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হব। আরও আছে ধর্মঘট, 717, নবরত্ন, শতাব্দী, সপ্তডিঙ্গা, উপনদী, হাতে পায়ে, এগুলোর ব্যাস বাক্য যেমন ধর্মঘট, ধর্ম রক্ষার্থে ঘট, মধ্যপদলোপী কর্মধারায়, 717, 7 ও 17 দ্বন্দ্ব সমাস। অর্থাৎ ও থাকলে অবশ্যই দ্বন্দ্ব সমাস, সমাহার থাকলে দ্বিগু সমাস এবং অন্তর হলে সেটা হবে কি সমাস? নিত্য সমাস। এবার আমরা সমাসের নামও দেখলাম। এগুলো 2025 সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা বাক্যতত্ত্ব নিয়ে আসছি। বাক্যতত্ত্বের যে প্রশ্নগুলো থাকবে তার প্রথম প্রশ্ন হচ্ছে বাক্য কাকে বলে? একটি সার্থক বাক্যের গুণ বা উদাহরণসহ বৈশিষ্ট্যগুলো লেখো। পরবর্তী প্রশ্ন আসতে পারে যে গঠন অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ উদাহরণসহ আলোচনা করো, অথবা আসতে পারে যে বাক্য কাকে বলে, গঠন অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ
নির্ণয় করো বা উদাহরণসহ আলোচনা করো। এই তিনটা প্রশ্নই খুবই খুবই গুরুত্বপূর্ণ 2025 সালের জন্য। এখান থেকে একটি প্রশ্ন অবশ্যই আসবে এবং এই প্রশ্নগুলোর উত্তর কিভাবে লিখতে হয় সেটা আমরা এখন দেখি। বাক্য কাকে বলে, একটি সার্থক বাক্যের গুণ বা উদাহরণ সহ বৈশিষ্ট্যগুলো লেখো। প্রথমে আমরা লিখব বাক্য কাকে বলে, অর্থাৎ এই যে এইভাবে বাক্য কাকে বলে, বাক্যের গুণ। বাক্যের গুণ হচ্ছে তিনটি, এখানে দেওয়া আছে আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। এইভাবে উত্তর লিখতে হবে। এটা হচ্ছে উত্তরের নমুনা কপি। এরপরে হচ্ছে আকাঙ্ক্ষা, আসক্তি কি তারও একটা নমুনা কপি এবং আসক্তির এটা একটা নমুনা কপি। আমরা এইভাবে উত্তর লিখলে অবশ্যই আমরা আমাদের যে টার্গেট, আমরা ভালো কিছু করতে পারবো। এটা হচ্ছে যোগ্যতা। গঠন অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ উদাহরণ সহ আলোচনা করো। এখন বাক্যর গঠন দেওয়া হলো, গঠন 3 প্রকার: সরল, জটিল, যৌগিক, এবং প্রত্যেকটা বাক্যের সংজ্ঞা এবং উদাহরণ। এখানে যেমন দিয়েছি সরল বাক্য, তার উদাহরণ। এখানে দিয়েছি জটিল ও যৌগিক বাক্য, যার উদাহরণ। এরপরে বাক্য কাকে বলে, কত প্রকার ও কি কি, অর্থাৎ গঠন অনুসারে বাক্য কয় প্রকার এটারও সংজ্ঞা দিয়েছি, ব্যাখ্যা দিয়েছি। এখানে সরল বাক্য, এটা জটিল বাক্য, যৌগিক বাক্য। এবারে বাক্যের পরিবর্তন, অর্থাৎ এখানে বাক্য দেওয়া আছে যেমন যিনি বিদ্বান তিনি সৎলোক, সরল। তাহলে বিদ্বান লোকই কি সৎ, যে কাল আসবে সে কাল আসবে তারপর আমি যাব, জটিল বাক্য। তাহলে যদি সে আসে তাহলে আমি যাব বা তবে আমি যাব। নদীটি অনেক সুন্দর, বাহ কি সুন্দর নদী। সময় নষ্ট করা উচিত নয়, অনুজ্ঞাসূচক বাক্যে কি হবে, সময় নষ্ট করো না। পাখিটি খুব সুন্দর, বিস্ময়সূচক, বাহ পাখিটি কি সুন্দর। আবার বললাম বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, প্রশ্নবাচক। তাহলে বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ নয়। এই যে এইভাবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর এভাবে লিখতে হবে। এখানে 8টি থাকবে, 8টি থেকে যে কোনো 5টি লিখতে হবে। এই 5টির জন্য 5 বরাদ্দ, এবং এইগুলো 2025 সালের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। আবার বললাম যে যে লোক চরিত্রহীন সে পশুর চেয়ে অধম, সরল। তাহলে কি হবে, চরিত্রহীন লোক পশুর চেয়ে অধম। এইভাবে বাক্য দেওয়া থাকবে। এই প্রত্যেকটা প্রশ্ন কিভাবে আসবে এবং তার উত্তর কিভাবে লিখতে হবে আমি তার নমুনা দিয়ে দিয়েছি 2025 সালের জন্য। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। বাংলা ভাষার অপপ্রয়োগ ও তার শুদ্ধ প্রয়োগ। পরীক্ষায় 2টা প্রশ্ন থাকবে এখানে। একটা হচ্ছে একটা করে শব্দ দেওয়া থাকবে, এরকম 8টা শব্দ থাকবে। তো 8টা বাক্য থাকবে। এই 8টা বাক্যের মধ্যে 5টা বাক্যের উত্তর লিখতে হবে। এখানে কিছু শব্দের অপপ্রয়োগ, যেমন আমরা এখানে দেখছি পরবর্তীতে, আপনি আবার আসবেন, এবং পরবর্তীতে এবং আবার দুটো একই অর্থ বহন করে। সুতরাং এর উত্তর আমি হলো পরবর্তীতে অথবা আবার, এর যে কোনো একটা রাখবো। আমি বললাম আপনি আবার আসবেন। আবার অনেক সময় দেখা যায় যেমন সকল ছাত্রগণ ক্লাসে অনুপস্থিত ছিল, সকল ছাত্রগণ না হয় সকল ছাত্র অথবা ছাত্রগণ, যে কোনো একটা উত্তর লিখতে হবে। এভাবে প্রশ্ন দেওয়া আছে এবং উত্তর কিভাবে লিখতে হবে সেটাও আমি এখানে দিয়ে দিয়েছি। একটু প্র্যাকটিস করলেই তোমরা ভালো ফলাফল অর্জন করতে পারবে। এগুলোও কিন্তু 2025 সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শুধু এগুলো না, আরও কিছু আছে। আমরা পরবর্তী পেজে যাই, দেখি। এখানেও আছে। এগুলো যদি আমরা প্র্যাকটিস করি, এর উত্তর এখানে দিয়েছি। এইভাবে যদি আমরা প্রতিদিন 10 মিনিট 15 মিনিট ধরে প্র্যাকটিস করি, তাহলে একেবারে যে দুর্বল শিক্ষার্থী যে কিছুই পারে না, কিছুই বোঝে না, বোঝার দরকার নেই। এগুলো শুধু প্র্যাকটিস করলেই অবশ্যই এখান থেকে অবশ্যই 8টাই আসবে। আমরা যদি একটু প্র্যাকটিস করি তাহলে আমরা অবশ্যই পাস করতেও সক্ষম হব, ভালো রেজাল্ট করতেও সক্ষম হব। এগুলো কিন্তু 2025 সালের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এবারে প্যাসেজ অর্থাৎ অনুচ্ছেদ আকারে যেগুলো আসে সেগুলোর
যে কয়টি আসার মতো আমি লিখেছি এইভাবেই আসবে। এভাবে প্রশ্ন দেওয়া থাকবে, এটার উত্তর, অর্থাৎ এইটা হচ্ছে প্রশ্ন, এটা হচ্ছে তার উত্তর। তার মানে এখানে যে অপপ্রয়োগগুলো ছিল, যেমন উন্নতশীল না হয়ে হবে উন্নয়নশীল, দারিদ্রতা না হয়ে হবে দারিদ্র বা দরিদ্রতা, অহরাত্রি না হয়ে হবে অহরাত্র, অধীনস্থ না হয়ে হবে অধীন, সদস্যবৃন্দের না হয়ে হবে সদস্যের। 2025 সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে এভাবে। এবং এখানে অপপ্রয়োগগুলো কি লাল কালি দিয়ে লেখা আছে। ইদানিং কালি না হয়ে হবে ইদানিং, ছড়াইয়া না হবে ছড়িয়ে, মাদকাসক্তের বানান ভুল ছিল, দন্তেস্ব হবে তাহলে বর্ষা না হয়, বাড়িয়া না হবে বেড়েই, এবং ধ্বংসের একটা বফলা দেওয়া হয়নি, সেটা ভুল ছিল, এটা সঠিক হবে এটা। এখানে প্রশ্নে থাকবে এইভাবে, এবং এখানে যে অপপ্রয়োগগুলো ছিল সেখানে আমি লাল কালি দিয়ে দেখিয়েছি। যেমন ইদানিংকালে না হবে ইদানিং, শিক্ষার্থীরাই না হবে শিক্ষার্থী, ভয়ানক না হবে অত্যন্ত, কারণ ভালো কিছু ভয়ানক না, খারাপ হচ্ছে ভয়ানক, আর ভালো হচ্ছে অত্যন্ত, অতএব অত্যন্ত হবে। মনোযোগী বানান ভুল ছিল, রসিকার না হবে দীর্ঘিকার, এবং না পেরে হবে না পারায়। এরপরে এভাবে প্রশ্ন আছে, এই প্রশ্নে অপপ্রয়োগগুলো হচ্ছে উন্নতশীল না হবে উন্নয়নশীল, দারিদ্রতা না হবে দারিদ্র বা দরিদ্রতা, কিচ্ছতা না হবে কিচ্ছ, সক্ষতা না হবে সক্ষ, ঐক্যমত্য না হবে ঐকমত্য। এগুলোও 2025 সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নির্মিত অংশে কিভাবে উত্তর লিখব, কিভাবে প্রশ্ন আসে সেটা এখন দেখছি। পারিভাষিক শব্দ থাকবে, অনুবাদ থাকবে, এর থেকে একটা লিখতে হবে, এর জন্য 10 বরাদ্দ। দিনলিপি থাকবে, প্রতিবেদন থাকবে, এটা থেকে একটা লিখতে হবে, এর জন্য 10 বরাদ্দ। বৈদ্যুতিক চিঠি, আবেদনপত্র, দুইটা থেকে একটি লিখতে হবে, থাকবে 10। সারাংশ, ভাব সম্প্রসারণ, দুইটা থাকবে, একটা লিখতে হবে। সংলাপ, ক্ষুদ্র গল্প রচনা, একটা লিখতে হবে। প্রবন্ধ থাকবে 5টা, একটা লিখতে হবে। এখানে মোট হলো 70 মার্ক। এবারে চলে যায় পারিভাষিক শব্দে। এখানে পারিভাষিক শব্দ দেওয়া আছে ওথ, বেইল, এম্বার্গো, বায়োগ্রাফি, নিউট্রিশন, অ্যাটেস্টেশন, মেমোরেন্ডাম, গ্যালাক্সি, ফনেটিক্স, এজেন্ডা। এর উত্তর দেওয়া আছে যেরকম শপথ, জামিন, নিষেধাজ্ঞা বা অবরোধ, জীবনচরিত, পুষ্টি, প্রত্যয়ন, স্মারকলিপি, ছায়াপথ, ধ্বনিবিজ্ঞান, আলোচ্য বিষয়। এইভাবে আরো দেওয়া আছে বায়োডাটা, ইমিগ্রেন্ট, ক্যাবিনেট, র্যাঙ্ক, ইমপিচমেন্ট, ম্যানিফেস্টো, ফাইন আর্টস, সাবোটেজ, হাইজেনিক, লিজেন্ড। এগুলোর উত্তর দেওয়া আছে জীবন বৃত্তান্ত, অভিবাসী, প্রত্যয়ন। এগুলোর উত্তর দেওয়া আছে, লাস্ট হচ্ছে লিজেন্ড মানে কিংবদন্তি। এগুলো 2025 সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলে যায় পরবর্তী পেজে, যেমন প্রিন্সিপাল এরকম দেওয়া থাকবে, এর উত্তরগুলো ডাইনে যেভাবে দেওয়া আছে তত্ত্ব, সূত্র, নীতি, এভাবে উত্তর লিখতে হবে। পরবর্তীতে আছে গ্লোবালাইজেশন, ফিকশন, অ্যাসিড থেকে ক্যাপশন পর্যন্ত, এগুলোর উত্তর লিখতে হবে। বিশ্বায়ন, কথা সাহিত্য বা কল্পকাহিনী, এভাবে লিখে সর্বশেষ ক্যাপশন মানে শিরোনাম বা পরিচয় নাম। এগুলো 25 সালের জন্য গুরুত্বপূর্ণ। এগুলো প্র্যাকটিস করলে আমরা অবশ্যই ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হব। পরবর্তীতে আছে ফান্ডামেন্টাল, বয়কট বা জোন, এভাবে আছে ওয়ার ক্রিমিনাল। এর উত্তরগুলো মৌলিক, বর্জন বা অঞ্চল, বলয়, এলাকা, এভাবে যুদ্ধ অপরাধী। এবারে চলে যায় অনুবাদে। অনুবাদের প্রথমটির উত্তর আমি দিয়েছি, এভাবে প্রশ্নে থাকবে, এর উত্তরটা এভাবে লিখতে হবে। এর জন্য থাকবে 10 মার্ক। আমরা যদি সঠিকভাবে লিখতে পারি তাহলে 10 পাবো। এটা 2025 সালের জন্য গুরুত্বপূর্ণ। পরবর্তীটা দিলাম, এটা আমরা দেখি স্ক্রিনে, এভাবে থাকবে, এর উত্তরটা এইভাবে লিখতে হবে। এইভাবে লিখলে আমরা পাবো 10। এটা খুবই গুরুত্বপূর্ণ। এবারে পরবর্তী গুরুত্বপূর্ণটা দেখি। এটা হচ্ছে, এটা আমাদের কি করতে হবে, নিজে নিজে করতে হবে, নিজে নিজে আমরা প্র্যাকটিস করব। এটা
এটাও আমরা কি করব, নিজে নিজে প্র্যাকটিস করব। এইভাবে পরীক্ষা থাকবে, নিজে নিজে আমরা প্র্যাকটিস করব। এটাও গুরুত্বপূর্ণ, এটা আমরা কি করব, প্র্যাকটিস করব। এটাও থাকবে বা এটা আসতে পারে, এটা আসলে আমরা কি করব, আগে বাসায় বসে বসে নিজে নিজে এটা প্র্যাকটিস করব। ভাব সম্প্রসারণ, আমরা এবার চলে আসছি ভাব সম্প্রসারণে। ভাব সম্প্রসারণ প্রথম যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে প্রাণ থাকলে প্রাণী হয় কিন্তু মন থাকলে মানুষ হয় না। দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে দুর্জন বিদ্বান হলে পরিত্যাজ্য। তৃতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে স্বাধীনতা অর্জন হচ্ছে স্বাধীনতা রক্ষা করা কঠিন। চতুর্থ গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আত্মশক্তি অর্জনই শিক্ষার উদ্দেশ্য। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে সাহিত্য জাতির দর্পণ স্বরূপ। এই 5-6টা প্রশ্ন থেকে অবশ্যই একটা পরীক্ষায় আসবে এবং এগুলো 2025 সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সারাংশ, এটা আসতে পারে পরীক্ষায় এবং সারাংশ লিখতে হবে সর্বোচ্চ 2 থেকে 3 লাইনের মধ্যে। এবং আমি কয়েকটা সারাংশ দিচ্ছি পর্যায়ক্রমে, এগুলো যদি প্র্যাকটিস করি তাহলে অবশ্যই আমাদের পরীক্ষায় আমরা কমন পাবো, আশা করি ইনশাল্লাহ 100% কমন পাবো। এবার চলে যায় পরবর্তী সারাংশে। এটা হচ্ছে পরবর্তী সারাংশ, এটা অনেক গুরুত্বপূর্ণ এবং এটাও 2025 সালের জন্য গুরুত্বপূর্ণ এবং এটা আসতে পারে। এবার চলে যায় পরবর্তী সারাংশে। এটা হচ্ছে পরবর্তী সারাংশ, এটা আমরা নিজে নিজে করব। এটা হচ্ছে আরেকটা সারাংশ, এটা অনেক গুরুত্বপূর্ণ, এটাও আমরা নিজে নিজে করব। এটা হচ্ছে আরেকটা সারাংশ, এটাও অনেক গুরুত্বপূর্ণ, এটাও আসতে পারে, এটাও আমরা নিজে নিজে করব। এটাও আরেকটি গুরুত্বপূর্ণ সারাংশ, এটা যদি আসে আমরা নিজে নিজে করব এবং আবারও বলছি এই সারাংশ লিখতে হবে 2 থেকে 3 লাইনের মধ্যে। আরেকটি গুরুত্বপূর্ণ, এটাও নিজে নিজে করতে হবে, এটাও 2025 সালের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এটা সর্বশেষ, এটাও গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ, এটা আসার সম্ভাবনা আছে 99%। আসছি প্রতিবেদন নিয়ে। খুব গুরুত্বপূর্ণ কতগুলো প্রতিবেদন দেখাচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ। যেমন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি সম্পর্কে পত্রিকা প্রকাশ্য উপযোগী প্রতিবেদন রচনা করো। 2, খাদ্যদ্রব্যে ভেজাল মেশানো তার প্রতিকার সম্পর্কে একটি প্রতিবেদন রচনা করো। পরবর্তী, পরিবেশগত ভারসাম্য জন্য চাই বৃক্ষরোপণ অভিযান শীর্ষক একটি প্রতিবেদন রচনা করো। তোমার কলেজ গ্রন্থাগার সম্পর্কে একটি প্রতিবেদন রচনা করো। যানজট একটি ভয়াবহ সমস্যা বিষয়ক একটি প্রতিবেদন রচনা করো। এবং তোমার কলেজ কর্তৃক আয়োজিত বিভিন্ন দিবস যেমন 21শে ফেব্রুয়ারি, ভাষা দিবস, 26শে মার্চ, 16ই ডিসেম্বর, এই জাতীয় অনেক ধরনের দিবস পালন হয়, সে সম্পর্কিত যে কোনো একটা থাকবেই, খুবই গুরুত্বপূর্ণ একটা থাকবে। এবং এর থেকেই একটা বা 2টা একটা প্রতিবেদন অবশ্যই থাকবে। আমরা এখন চলে যাচ্ছি প্রতিবেদন লেখার নিয়ম কিভাবে লিখতে হয় সেই বিষয়ে। মনে করো তুমি সামিরা রসুলপুর গ্রামের একটা প্রতিবেদন স্বাধীনতা দিবস উপলক্ষে। প্রতিবেদন লেখার সময় প্রথমে কি করতে হবে, এই যে হেডিংটা যেটা হচ্ছে প্রথমে তারিখ বরাবর, প্রধান শিক্ষক বা অধ্যক্ষ, তারপরে প্রতিষ্ঠানের নাম, তারপরে বিষয়। এরপরে আমরা কি লিখবো, যে জনাব সম্প্রতি অনুষ্ঠিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে প্রতিবেদন চাওয়া হয়েছে, এটার একটা আদেশ নম্বর থাকে, সেটা পেশ করলাম। পরবর্তীতে বিষয়, যে বিষয়ে আমি প্রতিবেদন লিখছি, এটা হচ্ছে কি কি বিষয় আমি লিখতেছি সে বিষয়টা এখানে থাকবে। এরপরে থাকবে হচ্ছে বাকি অংশটুকু এবং শেষে আমি কি দিব, শেষে দিব প্রতিবেদনের শিরোনাম, প্রতিবেদকের নাম, স্থান বা লেখার নাম, সময় ও তারিখ, এটা অবশ্যই দিতে হবে। এইভাবে একটা প্রতিবেদন লিখতে হবে।
এবার দেখি আরেকটা প্রতিবেদন, একটি সড়ক দুর্ঘটনার বিবরণ দিয়ে দৈনিক পত্রিকায় প্রকাশ্য উপযোগী একটি প্রতিবেদন রচনা করো। এটা হচ্ছে আরেকটা নিয়ম। আমরা প্রথমে লিখব জেলা প্রতিনিধি রংপুর, অর্থাৎ জেলা প্রতিনিধি অথবা সংবাদ প্রতিবেদক, এভাবে লিখতে হয়। এটা হচ্ছে একটা নমুনা কপি। শিরোনাম, তারপরে হেডিং। হেডিং বলতে হলো যে প্রতিবেদনটা লিখবে সেই প্রতিনিধি হলো প্রতিনিধি কোথা থেকে লিখতেছে, তারপরে কবে এটা লিখেছে এবং কোথায় এটা ঘটেছে এটা প্রথমে উল্লেখ করতে হবে। তারপরে বিস্তারিত লিখতে হবে। বিস্তারিত লেখার পরে আমরা বিস্তারিত লিখছি। লেখার পরে আমরা দেখলাম বিস্তারিতটা, তারপরে আমরা চলে যাচ্ছি পরবর্তী পৃষ্ঠায়। এখানে আমার শেষ। এই যে তারপরে আমি লিখব প্রতিবেদকের শিরোনাম, প্রতিবেদকের নাম, স্থান, এলাকার নাম, সময়, তারিখ, এটা দিতে হবে। এরপর আবেদনপত্র। আবেদনপত্র হচ্ছে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চাকরির জন্য একটি আবেদনপত্র, অথবা কোনো বাণিজ্যিক এলাকার প্রতিষ্ঠানে অফিসার বা ব্যবস্থাপক পদে নিয়োগ লাভের জন্য একটা আবেদন, অথবা করোনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সাহায্য চেয়ে কর্তৃপক্ষ নিকট একটি আবেদন, অথবা ভ্রমণের অনুমতি ও আর্থিক সাহায্যের জন্য অধ্যক্ষ বরাবর একটি আবেদন। এই সবই। এরপরে ক্যান্টিন, ক্লাব বা কমন রুম স্থাপনের জন্য একটা আবেদন অধ্যক্ষ বরাবর। এই সবগুলো হচ্ছে এসএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবারে চলে যাচ্ছি আমি কিভাবে আবেদনপত্র লেখে সেটা একটা নমুনা কপি। প্রথমে ভ্রমণের জন্য আর্থিক সাহায্য চেয়ে সেটার জন্য প্রথমে কি করতে হবে, লিখতে হবে তারিখ বরাবর, অধ্যক্ষ, প্রতিষ্ঠানের নাম, তারপরে প্রতিষ্ঠানের ঠিকানা, তারপরে বিষয়, তারপর হচ্ছে একটা মানে গতানুগতিক একটা নিয়ম যে জনাব সবিনয় নিবেদনে যে আমি আপনার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের 10ম শ্রেণীর বা একাদশ শ্রেণীর একজন ছাত্র, এটা লিখলাম। লেখার পরে আমি পুরোটাই দিলাম। এরপরে সর্বশেষ বিনীত নিবেদক, এইভাবে লিখে আমরা এটা শেষ করলাম। এরপর হচ্ছে চাকরির আবেদন। চাকরির আবেদন লেখার জন্য প্রথমে কি করতে হবে, তারিখ বরাবর, তারপরে প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, তারপরে বিষয়, তারপরে ধারাবাহিক যেভাবে লিখতে হয় সবিনয় নিবেদনে যে আমি এত তারিখের বিজ্ঞপ্তিতে জানতে পারলাম যে আপনার প্রতিষ্ঠানে কিছু শিক্ষক নিয়োগ হবে, এইভাবে লিখতে হবে। পরবর্তী পেজে গিয়ে আমার জীবন বৃত্তান্তটা দিতে হবে, নাম, পিতার নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জন্ম তারিখ, জাতীয়তা, ধর্ম, বৈবাহিক অবস্থা। এটা হচ্ছে জীবন বৃত্তান্ত। এরপরে যে প্যাটার্নটা সেটা শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ পরীক্ষার নাম, শাখা, জিপিএ, পাশের সন, বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের নাম। এরপরে দিতে হবে অভিজ্ঞতা। অভিজ্ঞতার পরে আমরা কি করব, আমরা হচ্ছে সর্বশেষ লিখবো অতএব বিনীত প্রার্থনা, এই যে আমাকে এইখানে একটা পদে চাকরি দেওয়ার জন্য যোগ্যতা প্রমাণের জন্য আপনার কাছে অনুগৃহীত করুন। তারপরে নিবেদক আপনার বিশ্বস্ত আপনার নাম। এরপরে প্রয়োজনীয় কিছু কাগজপত্র, পাসপোর্ট সাইজের কপি, ছবি, যাতে পরিচয় পত্রের সত্যায়িত কপি, অভিজ্ঞতা সনদ, এগুলো দিতে হবে। সাথে ব্যাংক ড্রাফট, তারিখ, ব্যাংক ড্রাফটটা সবচেয়ে জরুরি। এরপরে পদের নাম দিয়ে আমি একটা খাম দেব, এই খামে আমার ঠিকানা এবং যেখানে যাবে সেই ঠিকানা দিব। এটা হচ্ছে একটা নিয়োগ পত্রের বা একটা নিয়োগের জন্য আবেদনের একটা ড্রাফট কপি, এভাবে লিখতে হবে। এবার ইমেল হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়টা আসতে পারে। ইমেইলে প্রথমে লিখতে হবে ফ্রম, অর্থাৎ কোথা থেকে একটা ইমেল অ্যাড্রেস, অর্থাৎ যে দিচ্ছে, টু যাকে দেওয়া হচ্ছে, সিসিবিসি দরকার নেই, তারপরে ডেট, তারিখ, এগুলো অটো আসে, এবং সাবজেক্টটা দিতে হবে কি বিষয়ে আমি এই ইমেলটা লিখতে যাচ্ছি। এটা একটা ফরম্যাট, এই ফরম্যাটটা অবশ্যই মনে রাখতে হবে। এরপরে আমি কি লিখবো, কাকে লিখতেছি, সেই বিষয়টা এখানে লিখলাম। লেখার পরে আমার পুরো বিস্তারিত লিখলাম। লেখার পরে দেখলাম ইতি, তোমার প্রীতিমুগ্ধ ফুলি, মতিঝিল, ঢাকা। এবং মনে রাখতে হবে ইমেল সব সময় বাম থেকে শুরু করতে হবে, টোটাল বামে থাকবে, এটা ডানে কিছু করা যাবে না। আর পরবর্তীতে অপশন থাকে সেন্ড, এই সেন্ডে কি করতে হয়, ক্লিক করতে হয়। এবারে আসছে সংলাপ রচনা নিয়ে। কি কি বিষয়ে সংলাপ রচনা পরীক্ষা আসতে পারে
একটা হচ্ছে কম্পিউটার, ইন্টারনেট বা ইংরেজি শিক্ষার প্রয়োজনীয়তা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা। 2, মোবাইল ফোন অথবা ফেসবুক ব্যবহারের সুফল ও কুফল নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ। 3, সম্প্রতি পড়া একটা বই নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ। বৃক্ষের প্রয়োজনীয়তা সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ। এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখান থেকে অবশ্যই 2025 সালের জন্য একটা সংলাপ রচনা অবশ্যই থাকবে। এবার দেখি কিভাবে সংলাপ লেখে। এটা হচ্ছে মোবাইল ফোন বা ফেসবুক এর কুফল বা সুফল নিয়ে দুই বন্ধুর মধ্যে আলোচনা। প্রথম উপরে একটা হেডিং থাকবে, সেটা হচ্ছে ফেসবুক বা মোবাইল সম্পর্কে দুই বন্ধুর সংলাপ। এখানে দুইজন কথা বলবে। এখানে কথা বলছে নাহিদ এবং মিতা, অর্থাৎ মিতা এবং নাহিদা। অর্থাৎ তারা প্রথমে কুশলাদি বিনিময় করতে হয়, তারপরে কে কেমন আছে, কোথায় আছে, কি অবস্থায় আছে এটা জানার পরে তারপরে মূল বিষয় আলোচনা করতে হয়। তার একটা নমুনা আমি এখানে দেওয়ার চেষ্টা করেছি। এখানে কিছু কথা বলা হয়েছে সেই ইন্টারনেট বা এই সম্পর্কে, ফেসবুকের কি অসুবিধা সুবিধাগুলো নিয়ে তারা কথা বলছে। এরপর হচ্ছে দিনলিপি। দিনলিপি পরীক্ষায় থাকতে পারে এবং প্রথম যে খুব গুরুত্বপূর্ণ একটা, তোমার এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দিন করণীয় নিয়ে একটা দিনলিপি লেখো। দ্বিতীয়ত তোমার কলেজে বসন্ত বরণ উৎসব পালিত হয়েছে, ওই দিনের বর্ণনা দিয়ে একটা দিনলিপি লেখো। আসতে পারে একজন মুক্তিযোদ্ধার দিনলিপি লেখো। আসতে পারে কলেজের প্রথম দিনের অভিজ্ঞতা বর্ণনা করো, অর্থাৎ অভিজ্ঞতা নিয়ে একটা দিনলিপি লেখো। অথবা আসতে পারে ঐতিহাসিক ভ্রমণে অর্জিত অভিজ্ঞতা বর্ণনা দিয়ে একটি দিনলিপি লেখো। এগুলো সবই কি 2025 সালের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা দেখব কিভাবে একটা দিনলিপি লেখে। প্রথমে তারিখ দিয়ে শুরু, তার আগে লিখতে হবে শিরোনাম। শিরোনামটা কি? কক্সবাজার জেলার দর্শনীয় স্থান পরিদর্শনের দিনলিপি। তারপরে এটা কত তারিখে ছিল, তারপরে সেই জায়গার বর্ণনা, অর্থাৎ আমি কখন কোথায় কি করেছি, কত দূর গিয়েছি, কিভাবে লিখেছি, মানে কিভাবে এটা প্রত্যেকটা ধাপ পর্যায়ক্রমে আলোচনা করাই হচ্ছে দিনলিপি লেখার একটা নিয়ম। এরপরে আমরা গিয়েছিলাম সোনাদ্বীপ, মূল্যবান অনেক কিছু দেখেছি, সূর্যাস্ত দেখেছি, এইসব বিষয় আমি আলোচনা করলাম। এরপরে ক্ষুদ্র গল্প রচনা, এটা পরীক্ষায় আসতে পারে এবং যে বিষয়গুলো নিয়ে পরীক্ষা প্রশ্ন হতে পারে সে একটা হচ্ছে বিপদে বন্ধুর পরিচয় শিরোনামে একটি ক্ষুদ্র গল্প রচনা করো। সাম্প্রতিক সম্প্রীতির মেলবন্ধন শিরোনামে একটি ক্ষুদ্র গল্প রচনা করো। অসময়ের বই প্রকৃত বন্ধু শিরোনামে একটি ক্ষুদ্র গল্প রচনা করো। রক্তদানে পূর্ণ শিরোনামে একটি ক্ষুদ্র গল্প রচনা লেখো। তোমার শৈশব স্মৃতি শিরোনামে একটি ক্ষুদ্র গল্প লেখো বা রচনা করো। এইগুলো হচ্ছে 2025 সালের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে একটা অবশ্যই আসবে। ক্ষুদ্র গল্প কিভাবে লেখে? প্রথমে শিরোনাম লিখলাম স্মৃতির মনে কোঠায়, তারপরে আসলে স্মৃতির মনে কোঠায় বলতে কি বোঝাতে চাইছি সেটা ধীরে ধীরে আমরা কি করব, বর্ণনা করব। এটা হচ্ছে ক্ষুদ্র গল্প লেখার একটা বৈশিষ্ট্য। লিখলাম, এর পরের পেজে লিখলাম, এটাও লিখলাম, লেখার পরে আমরা এখানে গিয়ে শেষ করলাম। এ হচ্ছে একটা ক্ষুদ্র গল্প লেখার বৈশিষ্ট্য, কিভাবে লিখতে হয়। প্রবন্ধ রচনা। প্রবন্ধে মোট 5টি রচনা থাকবে। তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে আধুনিক তথ্য প্রযুক্তি বাংলাদেশ অথবা তথ্য প্রযুক্তি ও উন্নয়নের অগ্রযাত্রায় বাংলাদেশ। দ্বিতীয় হচ্ছে বাংলাদেশের পর্যটন শিল্পের ভবিষ্যৎ, বাংলাদেশের পর্যটন শিল্প, সমস্যার সম্ভাবনা অথবা বাংলাদেশের পর্যটন শিল্প। 3, পোশাক শিল্প। সেটা হতে পারে সমস্যা সম্ভাবনা, আবার আসতে পারে এভাবে বাংলাদেশের পোশাক শিল্প, অথবা আসতে পারে পোশাক শিল্প ও বর্তমান, মানে পোশাক শিল্প বর্তমান ও ভবিষ্যৎ। আসতে পারে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য অথবা 6টি ঋতুর দেশ বাংলাদেশ। এটা থেকে সবচেয়ে, এটা 2025 সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে
এক নম্বরটা যেটা হচ্ছে আধুনিক তথ্য প্রযুক্তি ও বাংলাদেশ, তথ্য প্রযুক্তি ও উন্নয়নের অগ্রযাত্রায় বাংলাদেশ। দ্বিতীয় গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশের পর্যটন শিল্পের ভবিষ্যৎ অথবা বাংলাদেশের পর্যটন শিল্প। তৃতীয় গুরুত্বপূর্ণ হচ্ছে পোশাক শিল্প। এই তিনটা থেকে একটা অবশ্যই এই পরীক্ষায় আসবে।